আজকে আমাদের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত। আমরা মনে হয় সবাই চলে এসেছি ইতিমধ্যে। আমরা সবাই এখনই ক্লাস শুরু করব। সবাইকে কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, আচ্ছা, আমাদের কত নম্বর অধ্যায় হওয়ার কথা? ইউনিট কত? 3. 3. ইউনিট 3। আচ্ছা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়বো, সেটা হচ্ছে আমরা হিসাব সমীকরণ ও দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানবো। তো এই ইউনিটে আমরা যে জিনিসগুলো আমরা জানতে পারবো সেটা হচ্ছে হিসাব সমীকরণ কি এই সম্পর্কে জানবো, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, দুতরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সুবিধা, আর দুতরফা দাখিলা পদ্ধতি রক্ষিত হিসাবের বইটা পড়বো। তো আজকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারটা শুরু করার আগে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার সাথে বইও আছে। এখানে আমরা 25 নাম্বার পেজ এবং 26 নাম্বার পেজ, এই দুটা পৃষ্ঠা আপনারা খুব ভালোভাবে আগে পড়বেন, তারপর আমি আপনাদেরকে আলোচনা করবো। ঠিক আছে, সবাই নিজে নিজে একটু 24 নাম্বার পেজ এবং 25 নাম্বার পেজ, এই দুটা পেজ ভালো করে আগে পড়বেন। আপনাদের 5 মিনিট টাইম দিলাম, এই 5 মিনিটের মধ্যে আগে দুটা পেজ পড়ে নেন, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করছি। স্যার 24-25 না 25-26? 25-26 maybe. 25 নাম্বার পেজ এবং 26 নাম্বার পেজ। জি জি, ঠিক আছে।
আচ্ছা, ধন্যবাদ। আশা করি আপনারা 2 পেজে আপনারা পড়ে ফেলছেন। তো আজকে আমরা বললাম যে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো, যে ইউনিটটা আজকে আমাদের পড়া হবে এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। লাস্ট ক্লাসে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে লেনদেন কি সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে লেনদেন হচ্ছে ধরেন আপনি বাসায় আপনার বাবা আপনাকে টাকা দিল। টাকা দেওয়ার পর আপনি সেই টাকাটা নিয়েছেন। এখন যখন আপনার কাছে আর্থিক অবস্থা অর্থাৎ আপনার যে আর্থিক যে অবস্থাটা সেটা যখন পরিবর্তন হবে তখনই সেটাকে লেনদেন করতে হবে। অর্থাৎ আপনার কাছে হয় টাকা আসবে অথবা টাকা চলে যাবে। টাকা আসলে আপনার টাকা যদি বাড়ে তাহলেও লেনদেন হবে, আবার টাকা যদি কমে যায় তাহলে সেটাও হবে আপনার লেনদেন। তো এখানে আমরা দেখতে পেয়েছি যে লেনদেন যদি করতে যায় তাহলে আমাদের এখানে ২ টা পক্ষ বিদ্যমান থাকে। একটা পক্ষ সুবিধা গ্রহণ করবে আর একটা পক্ষ সুবিধা প্রদান করবে। তো আজকে আমরা এটা সম্পর্কে আমরা আলোচনা করব। যে একটু খেয়াল করেন যে এখানে ভূমিকাতে যে কথাটা বলা হয়েছে যে লেনদেন সবসময় ২ টা পক্ষ থাকবে। একটা পক্ষের মাধ্যমে কোনো লেনদেন হবে না। আপনি মনে করেন যে আপনি নিজে আপনার কাছে ৳১,০০০ আছে। আপনি চিন্তা করলেন যে আমি ৳১,০০০ করি ৳৫০০ করে আপনি ৳৫০০ আপনার পকেটে রাখলেন, ৳৫০০ আপনার হাতে রাখলেন। আপনি মনে করলেন যে আমার আমার পকেটে এবং ক্রেডিট করার লক্ষ্যে আচ্ছা, হ্যাঁ, নির্ণয় করে লিপিবদ্ধ করা হয় এবং আর্থিক ফলাফল তৈরি করা হয়। লেনদেনগুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে আধুনিক হিসাব বিজ্ঞান নতুন মাত্রা সংযোজন করেছে। হিসাব বিজ্ঞানের প্রধান বিষয়বস্তুগুলোকে বীজগণিতীয় সূত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এটাকে আমরা হিসাব সমীকরণ বলে থাকি। যদি আমরা হিসাব সমীকরণ সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করতে চাই, আমরা দেখব যে সমীকরণটাকে যেভাবে বিভাজ্য করেছে এখানে A is equal to L plus O E অথবা P বলা হয়েছে। এখানে A হচ্ছে সম্পদ, L হচ্ছে লায়াবিলিটিস বা দায়, আর P হচ্ছে OE হচ্ছে আপনার ওনার্স ইকুইটি। এটাকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন। এটার অর্থ হচ্ছে যে আপনার সম্পদ সবসময় আপনার একটা পক্ষ যখন সম্পদ থাকবে তখন আরেকটা পক্ষ আপনার দায় এবং মালিকানা সত্ত্ব বা মূলধনের সংযুক্ত হয়ে তারপরে হবে। হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে এই ৩টি: সম্পদ, দায় ও মূলধন। প্রতিষ্ঠানের লেনদেন সংঘটিত হলে সমীকরণের এই ৩টি উপাদানের উপর প্রভাব পড়ে। প্রতিষ্ঠানের স্বাভাবিক আয়, ব্যয় এবং মালিক কর্তৃক উত্তোলন হলে মূলধনের উপর প্রভাব পড়ে। অর্থাৎ আয় অর্জিত হলে মূলধন বেড়ে যায় এবং ব্যয় উত্তোলনের জন্য মূলধন কমে যায়। লেনদেনের কারণে হিসাব সমীকরণের পরিবর্তন ঘটে। তো এখানে আমরা হিসাব সমীকরণের যে প্রভাবটা সেই প্রভাবটা সম্পর্কে আমরা একটা আলোচনা করব। তো তার আগে আমরা বুঝবো যে এখানে আসলে সম্পদ কি বা সম্পদ কাকে বলা হয়েছে। একটু খেয়াল করেন, এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষেত্রে ব্যবহার করা হবে এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো বস্তুকে বা সেবা সমষ্টিকে সম্পদ বলা হয়। তার মানে কি আপনি যে জিনিসটাকে অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবেন। যেমন আপনার বাসায় আসবাবপত্র আছে। এই আসবাবপত্রটা কিন্তু আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন। তখন আপনি টাকা পাবেন। বা এই আসবাবপত্রটা কিনেছেন আপনি টাকা দিয়ে। তার মানে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তারপর আপনার যন্ত্রপাতি আছে, আপনার ব্যাংকে টাকা জমা আছে। এই টাকাটা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। তার মানে এগুলো হচ্ছে লেনদেন। তো এই লেনদেনকে এটা হচ্ছে সম্পদ। এই সম্পদকে আবার ২ ভাগে ভাগ করা যায় বা ২ রকমের হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে স্বল্পমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী সম্পদগুলো কোনগুলো? যেটাকে আমরা সাধারণত ১ বছরের জন্য আমরা চিন্তা করব। মানে এটা আমরা ধরে নিতে পারি যে ১ বছর পর হয়তো এই সম্পদ আমরা পরিবর্তন হবে বা আমরা এটাকে অন্যভাবে ব্যবহার করব। এটাকে আমরা স্বল্পমেয়াদী সম্পদ বলতে পারি। যেমন আমার মনে করেন যে আমার চলতি হিসাব ব্যাংকে কিছু টাকা জমা আছে বা আমার হাতে নগদ টাকা আছে। এগুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী সম্পদ। আর দীর্ঘমেয়াদী সম্পদ হচ্ছে যে সম্পদ আমাদের ১ বছরের বেশি সময় থাকে। আমার কাছে যন্ত্রপাতি আছে বা আমার স্থায়ী সম্পদ আছে, দেনাদার আছে। ঠিক আছে? আসবাবপত্র, যন্ত্রপাতি এগুলোকে আমরা বলতে পারবো যে দীর্ঘমেয়াদী সম্পদ। দায় কি? দায় হচ্ছে যখন আপনি কারো কাছে দায়বদ্ধ হয়ে থাকবেন। দায়কে আমরা বলতে পারি বোঝা। দায়কে কিভাবে আমরা বোঝা বলতে পারি? মনে করেন যে আপনার কাছে কেউ টাকা পায়।
তাহলে আপনার আপনার বন্ধু আপনাকে 10 টাকা ধার দিল। এখন এই 10 টাকা আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি পরিশোধ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তার কাছে দায়বদ্ধ। ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানের সম্পত্তির উপর উক্ত প্রতিষ্ঠানের অভ্যন্তরে অথবা বাহিরের পক্ষে যে দাবি থাকে তাকে দায় বলে। অর্থাৎ কোনো কিছু গ্রহণের জন্য ভবিষ্যতে প্রদান করা হবে উহা হলো দায়। এই দায় দুই ধরনের হতে পারে, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী। অর্থাৎ আমরা সম্পদ যেভাবে দেখলাম যে সম্পদের কয়েকটা বিভাগ হতে পারে, একটা বা দুইটা বিভাগ আমরা এখানে দেখেছি, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। ঠিক একইভাবে কিন্তু দায়ও কিন্তু দুই রকম হতে পারে, স্বল্পমেয়াদী দায় হতে পারে, দীর্ঘমেয়াদী দায় হতে পারে। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। এখন এই যে আমাদের যে মানে হিসাব সমীকরণ যে উপাদানগুলো, এই উপাদানগুলোর মধ্যে কিছু টিপস দেওয়া আছে। যে টিপস গুলো হচ্ছে যে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে অপর একটি সম্পদ কমবে। অর্থাৎ আপনার কাছে যখন আপনার একটি সম্পদ বাড়বে, আপনি আপনার বাসায় আসবাবপত্র নিয়ে আসছেন। এখন যখন আপনি আসবাবপত্র এনেছেন, তখন আপনি নিশ্চয়ই এটা কিনে এনেছেন। আপনার বাসায় কিন্তু আপনার সম্পদ বেড়ে গেল। অপরদিকে আপনার আরেকটি সম্পদ কমলো, কি আপনার হাতে যে টাকা ছিল অথবা আপনার ব্যাংকে যে টাকা ছিল, সেই টাকাটা কিন্তু আপনার কমে গেল। দ্বিতীয় যে টিপসটা আছে সেটা হচ্ছে যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখন আপনার সম্পদ বেড়েছে, আপনার টাকা চলে গেল, এই সম্পদটা আপনি কিভাবে এনেছেন? হয়তো হয়তো আপনি এটা ধার করে এনেছেন অথবা আপনার মালিকের টাকা দিয়ে আপনি এনেছেন। তাই আপনার কি হবে, মোট সম্পদ যদি বাড়ে তাহলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এরপর মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। এখানে আপনার যখন আপনার কোনো সম্পদ আপনি বিক্রি করে দিবেন, তখন আপনার কি হচ্ছে? তখন আপনার হয় মোট দায় আপনার কমে যাচ্ছে, অর্থাৎ আপনি যদি ধার করে নিয়ে আসেন তাহলে সে ধারটা পরিশোধ করছেন, তাহলে সে দায়টাও কমে গেল, অথবা মালিকানা সত্ত্ব কমে গেল। আর মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। একইভাবে মালিকানা সত্ত্ব বাড়লে মোট দায়ও। এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণে বলা আছে যে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। এখন আপনি চিন্তা করেন, মনে করেন যে আপনি ব্যবসা করছেন। আপনি যদি ব্যবসা করতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার 50,000 টাকা নিয়ে আপনি যখন ব্যবসা শুরু করলেন, তাহলে আপনার ব্যবসার মধ্যে কি আসলো? আপনার ব্যবসার মূলধন আসলো। এখানে তাহলে কি বৃদ্ধি পেলো? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলো, কারণ মালিকের 50,000 টাকা তার ব্যবসার মধ্যে এসেছে। আবার আপনার সম্পদের আপনার কিন্তু সম্পদ এসেছে, কারণ নগদ টাকা হচ্ছে সম্পত্তি। সেক্ষেত্রে আপনার ব্যবসার মধ্যে যেমন নগদ টাকা আসলো, ঠিক একইভাবে আপনার মালিকের টাকাও বাড়লো। তাহলে আমাদের যে টিপসটা ছিল যে মালিকানা সত্ত্ব বাড়লে সম্পদ বাড়বে, সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, এই টিপসটার সাথে এটা মিলে গেছে। এখানে আপনি দেখবেন যে মোট 7টা অপশন দেওয়া আছে। এই 7টা অপশন আমরা এখান থেকে করে নেব। সবাই একটু 29 নাম্বার পেজে যান। 29 নাম্বার পেজে দেখেন যে যে 29 নাম্বার পেজে দেখেন যে এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে মিসেস অদ্বিতীয়া সিএ কোর্স সম্পন্ন করে 2014 সালের 1 জুন তারিখে একটি সিএম ফার্ম চালু করে। আচ্ছা, সিএ ফার্ম চালু করেন, তাহলে তার লেনদেন গুলো ছিল যে 1 তারিখে যেটা ছিল সেটা ছিল মূলধন বাবদ নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ব্যাংক হিসাব খোলা হলো 5,000 টাকা, ধারে অফিস সরঞ্জাম ক্রয় করেন 30,000 টাকা, নগদে নিরীক্ষা কার্য সম্পাদন করা হয় 30,000 টাকা, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 20,000 টাকা, ধারে নিরীক্ষা কার্য সম্পাদন করা হলো 15,000 টাকা, আর অফিসে কর্মচারীদের বেতন দেওয়া হলো 15,000 টাকা। এখানে আমরা দেখছি
যে ঘর ভাড়া বাবদ চেক প্রদান 2,000 টাকা এবং ধারে ক্রয় কিন্তু অফিস সরঞ্জাম পরিশোধ 15,000 টাকা। আচ্ছা, যখন আমরা এই জাতীয় কোনো লেনদেন দেখব, তখন সেই লেনদেন গুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই বা সমীকরণ করতে যাই, তখন আমরা দেখব যে আমাদের ব্যবসায়ের মধ্যে কোন জিনিসটা আসলো এবং কোন জিনিসটা গেল। আমাদের যে জিনিসটা আসবে সেটা আমরা প্রথমে লিখবো অর্থাৎ উপরে লিখবো, আর যে জিনিসটা আমরা চলে যাবে সেটাকে আমরা নিচে লিখবো। এখন যে এমনও হতে পারে যে একটা লেনদেনের মধ্যে কোনো জিনিস যায় নাই কিন্তু কোনো কিছু বাবদ এসেছে, তখন সেটা আমাদের নিচে বসবে। যেমন এখানে একটা দেখেন, আমি একটা আপনাদেরকে বলছি যে মূলধন বাবদ নগদ 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু হলো। তাহলে এই যে 80,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে ব্যবসায় কি আসলো? নগদ টাকা আসলো। যেহেতু নগদ টাকা আসলো, আমরা উপরে লিখলাম নগদান হিসাব। আর এই টাকাটা যেহেতু মালিক কর্তৃক এসেছে এবং মালিক দিয়েছে, তাই আমরা এখানে লিখলাম মূলধন হিসাব। আবার দ্বিতীয়টা দেখেন যে ব্যাংক হিসাব খোলা হলো। তাহলে আমি কি বললাম যে আমাদের ব্যবসায় যেটা আসলো সেটা আমাদের উপরে বসবে এবং ব্যবসায় থেকে যেটা এবং ব্যবসা থেকে যেটা চলে যাবে সেটা আমরা নিচে বসাবো। এক্ষেত্রে ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব খোলা হলে কিন্তু আমার ব্যবসায় কিন্তু আমার কিছু আসলো না, কিন্তু আমি একটা ব্যাংক হিসাব পেলাম। যেহেতু আমি ব্যাংক হিসাব পেলাম, তাই আমি ব্যাংক হিসাবটা উপরে লিখলাম। আর আমার নগদ টাকা যেহেতু চলে গেল, তাই আমি এখানে নগদান হিসাব। তো এইভাবে এই সিরিয়ালে আমরা 30 পর্যন্ত আমরা দেখবো। দেখার পর তারপরে আমরা এই সবগুলো অপশন আপনারা নিজে নিজে দেখবেন, দেখবেন যে এখানে আপনার ব্যবসায় কোন জিনিসটা আসলো, কোন জিনিসটা গেল, এবং এটার সাথে আপনি এখানে যে সলিউশনটা দেওয়া আছে সেটার সাথে মিলাবেন যে ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে আপনারা মনে করবেন যে আপনার লেনদেন বা লেনদেনের বিশ্লেষণ যেটা সেটা আপনারা বুঝতে পারবেন। এখানে যে ছকটা দেওয়া আছে যে ম্যাথটা, এটা আমরা খাতায় আমরা যখন করব, এটা সরাসরি আমরা ক্লাসে আমরা এটা আলোচনা করব। আচ্ছা, এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এই এমসিকিউ গুলো আপনারা করবেন। আর এই জায়গার মধ্যে অর্থাৎ 32 নাম্বার পেজে আপনার যে অপশন গুলো দেওয়া আছে এগুলো শুধুমাত্র এমসিকিউ এর জন্য। তাই এই অধ্যায় 32 নাম্বার এবং 33 নাম্বার পেজ আপনারা ভালোভাবে আপনারা এটা করে নিন। আমরা আগামী ক্লাসে 34 নাম্বার পেজ থেকে বাকি ক্লাসগুলো আমরা আলোচনা করবো, এবং এখানে আমাদের দুটো অঙ্ক আছে, যে দুটো অঙ্ক আমরা ভালো করে করব। তো যেহেতু আমরা এই সাবজেক্টটা আপনাদের কাছে একদম নতুন, এবং ম্যাথের কিছু অপশন আছে, তাই হয়তো কোনো সমস্যা হতে পারে আপনারা। তো যে যে সমস্যাগুলো হবে আপনারা আমাকে সরাসরি আমাদের গ্রুপে আপনারা জানাবেন, এবং সেই গ্রুপে আমরা সেই ক্লাস করি। আর আরেকটা কথা আমি বলতে চেয়েছিলাম, এখানে আমাদের সাথে এখন কয়জন আছেন একটু ইয়ে করেন। কয়জন আছেন সংযুক্ত আমার সাথে? 5 জন স্যার। কয়জন আছে? 6 জন নাকি 5 জন? আচ্ছা, 5 জন স্যার। আমরা কি ব্যবসায় শিক্ষা শাখার কি আমরা 5 জনই ক্লাস করি? না স্যার, আরো বেশি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই ক্লাসটা যদি আমরা যদি গ্রুপে ছয়জন যদি আমরা আচ্ছা, এই ক্লাসটা যদি আমরা গ্রুপে ক্লাস নিই, তাহলে কি আপনাদের কি সমস্যা হবে? না স্যার, সমস্যা হবে না। আচ্ছা, আর এই ক্লাসটা যদি আমরা যদি শুক্রবার করতে পারি, সমস্যা হবে? শুধু হিসাব বিজ্ঞান ক্লাসটা। শুক্রবারে তো অন্য ক্লাস আছে স্যার। না, শুক্রবারে অন্য ক্লাস আছে, সেই ক্লাসটা যখন নাই তখন আমরা নিলাম। কারণ হচ্ছে যে জুমে আমাদের আসলে 40 মিনিট টাইম থাকে। এই 40 মিনিট টাইমের মধ্যে একটা ম্যাথ পুরো শেষ করাও যায় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সময় বাড়িয়ে নিতে পারতাম তাহলে আমার জন্য সুবিধা হতো। ঠিক আছে? আর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় পাওয়া যাবে শুক্রবার ছাড়া, অন্য সময়টা আসলে পাওয়াও কঠিন। তাই আপনারা শুক্রবারে কি টাইম দিতে পারবেন? সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যায়, যেকোনো টাইমে, যখন আপনাদের ক্লাস নাই। না স্যার, শুক্রবারে তো সমস্যা। এইখানে যে 5 জন আছেন সবাই কি শুক্রবারে বিজি থাকেন? স্যার সন্ধ্যার টাইমে পসিবল, যেমন 7টার দিকে। 8টা থেকে 7টা থেকে জি স্যার। 7টা থেকে করলাম, বা আমরা 9টা থেকে করলাম। এই যে এখানে যেভাবে 9টা বলি থেকে 9টা তো থেকে 9টা থেকে তো অন্য ক্লাস আছে স্যার। 9টা এই শুক্রবারে কে ক্লাস নেয়? কানিস ফাতেমা ম্যাডাম। কানিস ফাতেমা ম্যাডাম, শুক্রবারে কি আপনাদের তো শিডিউল ক্লাস নাই? রুটিনে কি শুক্রবারে ক্লাস আছে? আছে আছে স্যার, প্রত্যেক দিনই আছে। ও, শুক্রবারে রাতে আপনাদের ক্লাস আছে? জি জি স্যার, প্রত্যেক দিন রাতেই আছে। কানিস ফাতেমা আপনাদের কি ক্লাস নেয়? ব্যবসায় উদ্যোগ? জি স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ম্যাথ ক্লাস যেগুলো হবে আমি চেষ্টা করব যে কানিজ ফাতেমার সাথে যদি একটু আমি শিডিউলে চেঞ্জ করে নিই, তাহলে ম্যাডামের ক্লাসটা আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা আপনাদেরকে তাহলে জানাই দিব। আচ্ছা, আর ম্যাডামের ক্লাসটা 9টা থেকে শুরু হয়, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। ম্যাডামের ক্লাস 9টায় না, যে 8টায় সবাই অংশগ্রহণ করতে পারবে কিনা। যদি অংশগ্রহণ করতে পারে তাহলে আমরা কয়েকটা ক্লাস, মানে যেগুলো আমাদের ম্যাথের যে ক্লাসগুলো হবে, আসলে ম্যাথ ক্লাসগুলো এই জমে এভাবে আসলে হয় না, গ্রুপিং এ ঢুকলে। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাথ করব, আপনারা দেখবেন এইভাবে আমরা ক্লাসটা হয়তো করতে পারি। ঠিক আছে, এটা একটু আলোচনা করেন এক সপ্তাহ, যদি সবকিছু পসিবল হয় আমরা আগামী বুধবার বা বৃহস্পতিবার, এই শুক্রবার না, পরের শুক্রবার আর কি, বুধবার বা বৃহস্পতিবার আমরা আলোচনা করে সবার সাথে, তাহলে আমরা ক্লাসটা আমরা শুক্রবারে আমরা ট্রান্সফার করবো আর কি। ঠিক আছে, তো আর নেক্সট ক্লাসে আমি কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না, শুধু আপনারা এই যে চ্যাপ্টারটা আমাদের ইউনিটটা আমরা পড়লাম, এই ইউনিটটা আপনারা পুরো ইউনিটে একটু রিডিং দিবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আর আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করার চেষ্টা করব। ঠিক আছে, জি স্যার। ওকে স্যার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।